নমস্কার। অপরাজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন অত্যন্ত গুণী মানুষজন, যারা শারীরিক বা মানসিক যে কোনো ধরনের প্রতিবন্ধকতাযুক্ত অর্থাৎ বিশেষভাবে সক্ষম। তাদের জীবনের গল্প, তাদের লড়াইয়ের কথা আমরা শুনি। আজকের পর্ব কিন্তু একটু অন্যরকম। এই সমস্ত মানুষজন কিভাবে ভালো থাকতে পারেন, আমরা তাদের কিভাবে ভালো রাখতে পারি, আমরা কথা বলবো এই নিয়েই। আর আমাদের স্টুডিওয়ে আজকে আছেন যিনি, তিনি একজন স্পেশাল এডুকেটর এবং সেই সঙ্গে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তার কন্যাকে ঘিরে, শ্রীমতী চৈতালি গামী। নমস্কার আপনাকে। এবং এই অভিজ্ঞতার জন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন চৈতালিদি। তিনি ন্যাশনাল ট্রাস্টের বোর্ড মেম্বার, পাশাপাশি তিনি কিন্তু সাউথ কলকাতা পরশমণি তার ফাউন্ডার সেক্রেটারি এবং পরিবার বেঙ্গল তার সাধারণ সম্পাদক, এবল ফেবল ফাউন্ডেশন তার প্রেসিডেন্ট এবং সেই সঙ্গে পরিবার এনসিপিও তার টেকনিক্যাল অ্যাডভাইজার। অর্থাৎ তার এই অভিজ্ঞতা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি প্রতিদিন। একটু আপনার কাছে আসি। প্রথম যেটা জানতে ইচ্ছে হয় যে আইন তো আমাদের সবার জন্যই থাকে, তো যারা কোনো ধরনের প্রতিবন্ধকতা যুক্ত, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আইন তাদের জন্য কিভাবে বিশেষভাবে পাশে থাকে? এই ক্ষেত্রে মূলত চারটি আইন আমি যেটা বলবো, যেটা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 2016 RPWD অ্যাক্ট, রাইটস ফর পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এখন এইটি মূল অ্যাক্ট, যার কারণে যেখান থেকে সমস্ত রকম বলা হয়েছে যে প্রতিটি এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে ইকুয়াল অপরচুনিটি এবং ডিগনিটিফুল একটা জীবন দিতে হবে। এছাড়া 1992 সালে RCI অ্যাক্ট এসেছিল। RCI অ্যাক্ট হচ্ছে এই যে আপনি বললেন আমি স্পেশাল এডুকেটর, আমরা যারা রিহ্যাবিলিটেশন প্রফেশনাল, সেই রিহ্যাবিলিটেশন প্রফেশনালদের কিভাবে তাদের কি কি কারিকুলাম হবে, তারা কি পড়বেন, তারা কিভাবে পরবর্তীকালে এই সমস্ত ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারেন পড়াশুনোর দিকগুলো নিয়ে, তার হচ্ছে RCI। এবং আমাদের যারা আমরা এই প্র্যাকটিস করি, আমাদের কিন্তু RCI এর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। এছাড়া হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আইন, সেটা 1995 সালে যেটা ছিল PWD অ্যাক্ট, পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, সেটার থেকে আজকে RPWD অ্যাক্টে আমরা পৌঁছেছি। সেখানে 7 প্রকার ডিসেবিলিটি ছিল। RPWD অ্যাক্ট আসার পরে এখানে 21 প্রকার প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে যুক্ত করা হয়েছে। কিন্তু এই RPWD অ্যাক্ট আর PWD অ্যাক্টের মাঝখানটাতে 1999 সালে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট চালু হয়। এখানে অটিজম, সেরিব্রাল পলসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং মাল্টিপল ডিসেবল যারা, সেই সমস্ত প্রতিবন্ধকতাযুক্ত যে মানুষরা, তাদের জন্য এই আইনটি আনা হয়। তার কারণ তখন PWD আইনের আওতায় অটিজম, সেরিব্রাল পলসি এরা আওতাভুক্ত ছিলেন না। এবং আরও একটা বিশেষভাবে এই আইনটা আনা হয়, সেখানে দেখা গেছে যে এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য আরও বিশেষ বিশেষ কিছু সংস্থান দিলে তাহলে তারা জীবনে সমাজের মূল স্রোত যেটায় তাতে তাদের চলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য হবে। তাহলে মূল এই চারটি অধিকার আর চারটি আইন আমাদের দেশে PWDদের জন্য বলা চলে। আচ্ছা, ধরুন আমরা খোঁজ করি যে যারা আমাদের এরকম বন্ধু আছেন, তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তাদের প্রতিদিনের চলার পথে, তো এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। প্রথমেই যেটা বলবো যে বাবা মায়েদের যে এই সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট। আচ্ছা। বা এখন যেটা হচ্ছে UDID কার্ড। এই ডিসেবিলিটি সার্টিফিকেট বা UDID কার্ড, এটা স্বাবলম্বন পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এই স্বাবলম্বন পোর্টালে গিয়ে আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার কাছাকাছি যে হসপিটাল, আপনাকে সেটা ওই পোর্টালেই বলবে চুজ করতে, আপনি চুজ করবেন।
এবং তারপরে সেই হসপিটালে যোগাযোগ করার পরে আপনার যা যা ওখানকার যা কিছু নিয়ম, সেই নিয়ম বা সেই কিছু কিছু আপনাকে টেস্ট ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখান থেকেই আপনি এই কার্ডটি পাবেন। আর এই ক্ষেত্রে বলার ব্যাপার হচ্ছে যে এতদিন যে ডিসেবিলিটি সার্টিফিকেট ছিল সেটা প্রত্যেকটা স্টেটে ভ্যালিড ছিল। মানে ধরুন আজকে আমার ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, কোনো কারণবশত পিতামাতার অন্য একটি স্টেটে ট্রান্সফার হয়ে গেল, তখন সেখানে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলো পেতে অসুবিধে হতো, তাদের আবার নতুন করে সার্টিফিকেট করতে হতো। ইউডিআইডি সার্টিফিকেট আসার ফলে যেটা হয়েছে যে এইটা সারা ভারতবর্ষের মান্যতা। অতএব আপনি ইউডিআইডি কার্ড করলে সেটা আপনি ওয়েস্ট বেঙ্গলে যা বেনিফিট পাবেন সেই কার্ডটি নিয়ে কালকে যদি কোনো কারণে একটা আপনাকে ব্যাঙ্গালোরে যেতে হলো বা কোথাও, সেখানেও কিন্তু তার মান্যতা থাকবে। মানে এরকম হবে না, মানে এটা সারা ভারতবর্ষের জন্যেই এই কার্ডটি প্রয়োজন। আচ্ছা, এর কি কোনো বয়স আছে? মানে ধরুন কেউ হয়তো ভুলে গেলেন বা জানেন না, তিনি কি একটু তার বাচ্চা বড় হয়ে গেছে, তখনও কি করা যায়? একদম করা যাবে আগে, এবং একদম 1 বছর বয়স থেকে এখন করা যায়। আপনি ছোট থেকেই করতে পারবেন এবং এই বয়সের মানে মাপকাঠিটা এখনো নেই, আপনি যে কোনো বয়সেই করতে পারবেন, কেননা কোনো কারণে হতেই পারে যে আমার করা হয়নি। এবং আরেকটা খুব জরুরি কথা আপনাকে বললেন বলে এখানে বলতে পারি, যে যেহেতু প্রতিবন্ধকতা যে কোনো সময় যে কোনো মানুষের কাছে আসতে পারে, এটা তো বয়সের উপর নির্ভর করছে না, কিছু কিছু প্রতিবন্ধকতা, তো তারা তো সেই সময়ই অ্যাপ্লাই করবেন, এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? এটা তো পদ্ধতিটা জানতাম। হ্যাঁ, বিভিন্ন সুযোগ সুবিধে আছে। যেমন ধরুন এরা যে কোনো স্কুলে, তথাকথিত যে আমরা নর্মাল স্কুল বলি, সেই স্কুলে কিন্তু এরা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশুনো করতে পারবে। কোনো রকম কোনো স্কুল এদের কোনো প্রতিবন্ধকতা আছে বলে তাকে ভর্তি করবেন না এই কথা বলতে পারবেন না, এটা প্রথম। তারপরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে এরা বয়সের একটা রিল্যাক্সেশন পান 5 বছর অবধি, এবং প্রতিটা প্রতিষ্ঠানে একটা ন্যূনতম 4% এদের জন্যে ভর্তির জন্যে এদের একটা ব্যবস্থা থাকতে হবে। এবং যখন হায়ার স্টাডির ক্ষেত্রে সেটা 5% বলা হয়েছে। আর এরা যাদের লেখার অসুবিধে আছে তারা লেখার ক্ষেত্রে স্ক্রাইব পাবেন। যেমন আমাদের যারা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যাদের আছে তারা রিডার পাবেন, এবং তারা যাতে ওই একই রকমভাবে চলতে পারেন সবার সাথে সেই ব্যবস্থাগুলো থাকতে হবে। বিভিন্ন যে স্কুল সেখানে অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে, তাদের যে পড়ানোর পদ্ধতি সেটা অ্যাক্সেসিবল হতে হবে। ব্রেল সিস্টেম থাকতে হবে যাতে তারা একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষ পড়াশুনো করতে পারেন। সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার রাখতে হবে যাতে সেইভাবে সে পড়াশুনো করতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে যারা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে তাদের ক্ষেত্রে একটা বলা আছে যে তারা যদি মনে করেন তারা একটা ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়াশুনো করতে পারবেন, এটাও এই 2016 আইনে কিন্তু বলা আছে। আচ্ছা, আপনি একটা কথা বললেন না যে তারা যে কোনো সাধারণ স্কুলে পড়তে পারবে, কিন্তু খুব বাস্তব ঘটনায় আমরা মাঝে মাঝে দেখি যে একটি বাচ্চা, বিশেষ করে তার কোনো রকম মানসিক প্রতিবন্ধকতা রয়েছে, একটি সাধারণ স্কুলে তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ চাইছেন না সে পড়ুক। সেক্ষেত্রে বাড়ির লোকের কি করণীয়? তারা কি আইনের সাহায্য নেবেন? হ্যাঁ, প্রথমে আমার মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ এটা বলতেই পারেন না, এটা কিন্তু আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টেও বলা আছে এবং 2016 অ্যাক্টে তো বলা আছেই যে কোনো রকম প্রতিবন্ধকতা তার আছে বলে তাকে যে মানে আমি ভর্তি করব না, এটা কিন্তু আইনত অ্যাকচুয়ালি দণ্ডনীয় অপরাধ, সে কোনো স্কুলই বলতে পারেন না। সেই ক্ষেত্রে যেটা বাবা মায়ের উচিত, প্রথমে স্কুলের কাছে গিয়ে কথা বলা, কোথায় অসুবিধাটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা। যদি তাতে সমস্যার সমাধান না হয় তবে অবশ্যই তাদেরকে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, কারণ আমরা একটি স্কুলে গিয়েছিলাম এরকম এই সূত্রেই আর কি, তো সেখানে সব ধরনের বাচ্চারাই পড়াশুনো করেন, কিন্তু তারা বলছিলেন যে যারা একটু অবস্থাপন্ন তারা সেই স্কুলে পাঠাতে চান না বাচ্চাকে, যাদের হয়তো সামর্থ্য নেই তারা পাঠান, কারণ এখানে সব রকম বাচ্চারা পড়াশোনা করছে। তো এক্ষেত্রে মানে ভাবনার বোধহয় বদলটা হওয়া দরকার নাকি? একদম, এটা হচ্ছে আমাদের
মননের বদল দরকার, সচেতনতার দরকার। এবং আমরা সবসময় বলি যে আমরা সচেতনতামূলক কর্মশালা করছি, এবং আমার যেটা সবসময় মনে হয় আপনাদের মাধ্যমে এটা বলি যে অ্যাওয়ারনেস একটা এমন জিনিস, এটা আজকেও করতে হচ্ছে, কালকেও করতে হবে, আগামী দিনেও করতে হবে। এটা একটা চলমান ব্যাপার। কেন আজকে হয়তো আমি আপনার মাধ্যমে যতজনকে অ্যাওয়ার করলাম, কালকে আরও নতুন মানুষ নতুনভাবে অ্যাওয়ার করা, এটা চলতেই থাকবে। এবং আমাদের আগের থেকে অবশ্য খানিকটা পরিবর্তন তো হয়েছে, কিন্তু এটা তো আমরা বলতে পারি না যে সার্বিক পরিবর্তন হয়েছে। এখনও অনেকটা পথ আমাদের চলা বাকি এই ইনক্লুশন বা একসাথে চলার ক্ষেত্রে। আরেকটা বিষয় থেকে যায় যে ধরুন যারা বাবা মা, যারা অভিভাবক, এই মুহূর্তে বাচ্চাকে একেবারে আগলে রেখেছেন, বড় করছেন, কিন্তু তার পাশাপাশি কোথাও একটা ভেতরে কাজ করছে যে আমার বাচ্চা, আমি যখন থাকবো না, আমার ছেলে বা মেয়ে, তখন ওর কি হবে, ওকে কে দেখবেন? এই ব্যাপারে এই আশঙ্কা কিভাবে দূর হতে পারে? আমরা অনেক সময় যেটা হয়, একজন বাবা মা হিসেবে ভাবতেই থাকি কিন্তু কাজটা করে উঠতে পারি না। সেইটা কিন্তু করলে চলবে না, আমাকে আজকেই শুরু করতে হবে। মানে আমি যদি মনে করি যে আমার পরে আমার সন্তান স্বাচ্ছন্দ্য নিয়ে থাকবে, এখন অন্তত যেভাবে আছে সেভাবে থাকবে, তাহলে তার জন্যে যা যা পদক্ষেপ সেটা কিন্তু আমাকে এখনই শুরু করতে হবে। যেমন ধরুন, আপনি যদি মানসিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের কথা বলেন, আমি 1999 অ্যাক্টের কথা বলেছি, সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কি বলবো দিককে আলোচিত করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে এবং তার প্রভিশন করা হয়েছে। তো সেইগুলোকে বাবা মায়েদের জানতে হবে। আমার বাবা মায়েদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা না একটু পড়বেন, আইনটা পড়া খুব জরুরি। মানে আমি যদি না জানি যে আমার কি কি অধিকার আছে এবং আমার কি কি দায়িত্ব আছে, দুটোই, সেটা যদি না জানি তাহলে কিন্তু আমার পক্ষে কোনো অধিকার পাওয়াটাই খুব কঠিন। আর 1999 অ্যাক্টেও যেরকম বলা আছে, সেখানে একটা খুব অনেকগুলো প্রভিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের লিগ্যাল গার্ডিয়ানশিপ বা আমাদের আইনি অভিভাবকত্ব। এইটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা আমাদের অনেকের ধারণা যে মানসিক প্রতিবন্ধকতাযুক্ত যে ছেলেমেয়েরা আছে, আমি ওই 4টি ক্যাটাগরির কথা বলছি, ন্যাশনাল ট্রাস্ট আইনের অধিকারে ওই 4টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা ভাবি অনেকে যে 18 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেও আমাদের ছেলেমেয়েরা বোধহয় সারা জীবনই শৈশবেই থাকে, ছোট থাকে, কিন্তু আইনের চোখে কিন্তু এটা সঠিক নয়। আইনের চোখে 18 বছর হয়ে যাওয়া মানে আমাদের ছেলে মেয়েরাও কিন্তু সাবালক। তার কোনো রকম ডিসিশন, তার কোনো মতামত, সেটা কিন্তু আইন তার থেকেই নেবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, আমাদের এই প্রকার যে প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের অনেক সময় কোনো একটা ডিসিশন নিতে গেলে সাহায্যের প্রয়োজন হতে পারে। তো তার জন্যেই কিন্তু এই আইনি অভিভাবকত্ব। এটা 18 বছর হয়ে গেলে বায়োলজিক্যাল পেরেন্টকেও কিন্তু ন্যাশনাল ট্রাস্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। এবং এই ক্ষেত্রেও ন্যাশনাল ট্রাস্টের পোর্টালে গিয়ে আপনি লিগ্যাল গার্ডিয়ানশিপ যদি সার্চ করেন, সেখানে পাবেন। সেখানে গিয়ে বাবা মাকেও কিন্তু তার গার্ডিয়ান হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং এটা কিন্তু খুবই জরুরি এই কারণে, বিশেষ করে যারা সরকারি অর্ধ সরকারি চাকরি করেন, তাদের ছেলেমেয়েরা যারা পরবর্তীকালে পেনশন পাবেন, বা ধরুন আপনি কালকে তাদের নিয়ে কোনো একটা ডিসিশন নেবেন, তাদের সম্পত্তি বা কিছু, সেখানে যদি এই আইনি অভিভাবকত্ব আপনি না নেন, লিগ্যাল গার্ডিয়ান আপনি না নিয়ে থাকেন, আপনি কিন্তু সেই কাজগুলো এগোতে পারবেন না। এবং এক্ষেত্রে লোকাল লেভেল কমিটির একটা ভূমিকা থাকে। তারা জানতে পারেন যে আপনার ছেলে মেয়ে এখন কোথায় আছে, বা বাবা মায়ের পরে যে লিগ্যাল গার্ডিয়ান হবেন তাকেও তার সমস্ত কিছু সেখানে জমা করতে হবে। সেই থেকে তারা জানতে পারবেন যে হ্যাঁ, আমার মানে এখানে এই ছেলে মেয়েটি এই অবস্থায় আছে। যদি তারা মনে করেন যে তার যিনি লিগ্যাল গার্ডিয়ান
তিনি ওই ছেলে মেয়েটিকে সঠিকভাবে দেখভাল করছেন না, তাহলে কিন্তু লিগ্যাল গার্ডিয়ানশিপকে রিমুভালেরও অধিকার সেই লোকাল লেভেল কমিটির আছে, ন্যাশনাল ট্রাস্টের একটা। তাহলে কি তার একটা রক্ষা কবচ তো রইল। ঠিক। আচ্ছা, এই যে লিগ্যাল গার্ডিয়ানের কথা বলছেন, বাবা মা ছাড়া আর কে হতে পারে? ভাই বোন হতে পারেন, আচ্ছা, স্টেপ ভাই বোনও হতে পারেন, রক্তের সম্পর্কের যারা কাকা জ্যাঠা দিদি দাদা মামা এরা হতে পারেন। এবং যদি দেখা যায় যে এরকম কেউই নেই, সেই ক্ষেত্রে ন্যাশনাল ট্রাস্টের যে রেজিস্টার্ড অর্গানাইজেশনগুলো আছেন, সেই অর্গানাইজেশনের যিনি পদাধিকারী তিনি এই লিগ্যাল গার্ডিয়ান হতে পারেন। আচ্ছা, সেটা কিন্তু লোকাল লেভেল কমিটি তখন সিদ্ধান্ত নেবেন। এরকম কি কোনো নিয়ম আছে যে ছেলেদের ক্ষেত্রে কেউ হতে পারেন, মেয়েদের ক্ষেত্রে কে হবেন? এইটা একটা জরুরি কথা। সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে অন্তত একজন অভিভাবক মহিলা হতে হবে, মানে পিতামাতা দুজনেই নিচ্ছেন কিন্তু মা থাকাটা জরুরি। বা হয়তো পরবর্তীকালে দাদা নেবেন ভাবছেন, তার সাথে যদি তার ওয়াইফ থাকেন বৌদিকে থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে একজন গার্ডিয়ান কিন্তু মহিলা হতে হবে এবং একসাথে দুজন কিন্তু গার্ডিয়ান হতে পারেন। যদি একজনই হন তাহলে তাকে মহিলা হতেই হবে যদি মেয়েদের ক্ষেত্রে। এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবার যারা বাবা মা বাড়ি বাড়ি আরও কিছু দায়িত্ব তো থেকে যায় তাদের, মানে এই ধরুন যিনি লিগ্যাল গার্ডিয়ান করলেন বাবা মার অবর্তমানে, বাবা মা তো তার সম্পর্কে সবটা জানেন, পরবর্তী সময়ে অন্য কেউ হলেন, তিনি কিভাবে জানবেন? এইটা এখানে যেটা বলার যে বাবা মার এই সম্পর্কে পুরোপুরি একটা ভালোভাবে লিখে রাখা খুব দরকার। আমার যেটা মনে হয় যে আমাদের যাদের এরকম প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়ে আছে, আমাদের 2-3টে জিনিস কিন্তু খুব জরুরি। কি কি? প্রথম দেখুন, আমরা সবাই করোনা পিরিয়ড ফেস করেছি। সেই সময় এরকমও হয়েছে আমাদের এরকম ছেলেমেয়েরা দুজন বাবা মানে পিতা মাতা দুজনেই চলে গেছেন এবং তারপরে যাকে কাছে রাখা হচ্ছে তিনি তার সম্পর্কে কিচ্ছু জানেন না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি আজকে সমস্ত বাবা মাকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা অবশ্যই করে একটা সন্তানের সম্পর্কে ডিটেল লিখে রাখুন। কি না তার কি খেতে পারে, সে কি খেলে তার অ্যালার্জি হয়, তার কি মেডিসিন আছে, তার কোন কিছুতে সমস্যাটা বেশি হয়, তার যদি কোনো সমস্যা হয় তার সমাধান কি, বা সেই ক্ষেত্রে তার কি পছন্দ তার অপছন্দ, মানে সমস্ত একজন সন্তানের সম্পর্কে একটা তথ্য ভাণ্ডার তৈরি করে রাখা। এটা কিন্তু শুধু আমি এই পরিস্থিতির জন্য যায় না, মৃত্যুকালীন পরিস্থিতির জন্য বলছি না। ধরুন কালকে কোনো কারণে বাবা মা দুজনে বাইরে গেছেন বা অসুস্থ হয়ে পড়েছেন, আপনার প্রতিবেশী তাকে দেখছে, আপনার যদি এটা থাকে আপনি যদি তাকে বলে দিয়ে যেতে পারেন, বা আত্মীয় দেখছেন যে দেখুন আমার না সমস্তটা লেখা আছে। ধরুন কারোর কোনো একটি বিশেষ খাদ্যে অ্যালার্জি আছে, প্রতিবেশী তো জানেন না, বা যিনি হঠাৎ করে দেখতে এসেছেন তিনি জানেন না, তিনি হয়তো ভুলবশত বাচ্চাটিকে সেটি খাইয়ে দিলেন, তার ফলে তার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বাবা মায়েদের এক্ষুনি করা উচিত। আর আমার যেটা মনে হয় যে মানসিক প্রতিবন্ধকতাযুক্ত যে ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়েদের একটা ট্রাস্ট করে যাওয়া উচিত। সেটা হচ্ছে অবশ্যই সেই ট্রাস্টটা হচ্ছে সেই মানুষটিকে নিয়ে যার বেনিফিশিয়ারি ওই ছেলেটি বা মেয়েটি হবে। আমি কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট বলছি না, আচ্ছা, এটা পাবলিক ট্রাস্ট বা প্রাইভেট ট্রাস্ট যেটাই বলুন, সেই ছেলে মেয়েদের জন্য ট্রাস্ট। এবং উইল করে যাবেন, সম্ভব হলে উইলটিকে রেজিস্টার করে যাবেন, অথবা লেটার অফ উইশ বা লেটার অফ ইন্টেন্ট করে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় উইল করে যাওয়াটা ভালো, এবং সেই উইলে আপনি লিখেও যেতে পারেন যে আপনার ট্রাস্টে এখন এতজন আছে, তাদের মধ্যে এখন আপনি একে লিগ্যাল গার্ডিয়ান ভেবেছেন, দেখুন জীবন তো পরিবর্তনশীল, আমি ভেবে গেলাম যে আমার পরে অমুক একজন মানে লিগ্যাল গার্ডিয়ান হবেন, কিন্তু কোনো কারণে তার হয়তো কিছু হয়ে গেল, তখন কি হতে পারে? তাহলে আমার চয়েস মানে ফার্স্ট চয়েস ইনি, সেকেন্ড চয়েস উনি, থার্ড চয়েস ইনি। তাহলে কি হয়, লোকাল লেভেল কমিটির পক্ষেও সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং একটা পরবর্তীকালে একটা আইনি জটিলতাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই যে ধরুন আপনি একটা ট্রাস্টের কথা বলেন, কিন্তু তার বাইরে যে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংস্থা আছে, আপনি তার বহু সংস্থার সঙ্গে যুক্ত, তারা যদি খুব ছোট্ট করে
যেহেতু আমাদের হাতে প্রচুর সময় নেই, যদি ছোট্ট করে একটু জানতে চাই যে তারা কি ধরনের ভূমিকা পালন করেন। অনেক এরকম অর্গানাইজেশন আছেন যারা কিন্তু কমিউনিটি লিভিং বা তারা কিন্তু এদের রাখার ব্যবস্থা আছে, এইটা আছে। অনেক অর্গানাইজেশন আছে যেখানে হয়তো শুধু শিক্ষা এবং পরবর্তীকালে তাদের চাকরি কি হতে পারে সেই ব্যাপারে তারা কথা বলেন। তো এরকমভাবেই অর্গানাইজেশনগুলো কাজ করে এবং বিভিন্ন ধরুন কোনো পলিসি বা এইসবের ক্ষেত্রেও অনেক অর্গানাইজেশন কাজ করেন এভাবে, এবং তারা সেইভাবে বাবা মায়েদের পাশে কিন্তু দাঁড়াতেই পারেন। এবং আপনাকে আমি আরও দুটো জিনিস বলে যাই যে এখন 2016-এর পরে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 4% কিন্তু রিজার্ভেশন আছে এই ছেলে মেয়েদের জন্য, এবং 1% রিজার্ভেশন কিন্তু মানসিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্যও রয়েছে চাকরির ক্ষেত্রে। সেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং সমস্ত জায়গায় কিন্তু এটা দিতে বলা হচ্ছে, করতে বলা হচ্ছে। ধরুন সে তো মাত্র 1%, কিন্তু তার বাইরে 4% মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, 4%। আগে মানসিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট ছিল না, সেটা 2016-এর আইনে সেই অধিকারটাও তারা পেয়েছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু শুধু তো চাকরির মধ্যে কতজন যেতে পারে, তার বাইরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মানবিক পেনশন আছে যেখানে 1000 টাকা করে এই ছেলে মেয়েদেরকে পেনশন দেওয়া হয়। সেই পেনশনটার জন্য বাবা মারা অ্যাপ্লাই করতে পারেন, সেই পেনশনটি তারা পেতে পারে। এবং এই ক্ষেত্রে একটা বলার বিষয় যে 2020 থেকে এই পেনশনের জন্যে কোনো রকম কিন্তু ইকোনমিক্যাল বার নেই। মানে বাবা মার আগে যেটা ছিল যে একটা ফ্যামিলি ইনকামের বার ছিল, সেটা কিন্তু এখন নেই। এটা সবাই অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ওইটা একটা হতে পারে। এবং আমাদের সংগঠিতভাবে বিভিন্ন জায়গায় এখন অনেক কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও অনেকে কিন্তু এই ছেলে মেয়েদেরকে নিচ্ছেন, কাজ দিচ্ছেন। সেই ক্ষেত্রে একজন অর্গানাইজেশনের থেকে বলতে হয় যে আমাদের আরও বেশি করে এই ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা সমাজের মূল স্রোতে চলার মতো কিন্তু হতে পারে, এগিয়ে যেতে পারে। এবং সব থেকে বড় যেটা আমার মনে হয় যে যদি আমরা সুযোগ তৈরি করি, তাদেরকে সুযোগ করে দিই করবার, তারা কিন্তু করতে পারে। আমরা যদি আগে থেকেই ধরে নিই তারা পারবে না, আমরা তখন তাদের জন্য কিন্তু কোনো সুযোগটাও তৈরি করব না। তার ফলে সেই মানুষটি যদি সে সুযোগই তাকে না দিলেন, তাহলে সে কি করে পারবে আর পারবে না সেটা আমরা ধরবো। যারা আজকের অনুষ্ঠান দেখছেন তিনি এরকম প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়ের অভিভাবক হতে পারেন, নাও হতে পারেন, তাদের সকলের জন্য আপনি ছোট্ট করে কি বলবেন? একটাই কথা বলবো যে আমরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ কথাটা বলছি, আমাদের সবারই কিছু না কিছু প্রতিবন্ধকতা আছে। এবং আমার সবসময় মনে হয় ডিসএবিলিটির মধ্যে এই DIS 3টে শব্দর প্রভেদ। আজকে আমি যে মানুষটা খুব এবিল বলে মনে করছি নিজেকে, কালকে যে আমার নামের সাথে DIS শব্দটা যুক্ত হয়ে যাবে না সেটা কিন্তু আমাদের জানা নেই। অতএব এই মানুষরা সমাজের অংশ, আমাদের সহনাগরিক, আমাদের সাথেই তারা আছেন, তারা কিন্তু অন্য কোথাও থেকে আসেননি। তারা যদি এগিয়ে যান, এই সমাজটাও কিন্তু তাদের সাথে একসাথে এগোতে পারবে। এই চৈতালিদির কথার সূত্র ধরেই বলি যে যারা অনুষ্ঠান দেখছিলেন, আমরা সবটা যদি খেয়াল রাখি, মনে রাখি, যারা সচেতন নই একটু সচেতন হই, তাহলে পরে আমাদের চারপাশে যারা রয়েছেন বিশেষভাবে সক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন, আপনি যে কথাটাই বলুন না কেন, আমরা সকলে মিলে তাদের ভালো রাখতে পারি, তারা ভালো থাকতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সমৃদ্ধ করার জন্য। নমস্কার।